আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব হোমিওপ্যাথিক মেডিসিন সালফার নিয়ে। তো কোনো ইন্ট্রোডাকশন না দিয়ে আমরা আমাদের টিউটোরিয়ালে চলে যাই। তো সালফারটা তার উৎসটা হলো খনিজ উৎস, অর্থাৎ আমরা যদি কেমিস্ট্রি পড়াশোনা করি, আমরা ফার্স্ট ইয়ারে কেমিস্ট্রি পড়াশোনা করেছিলাম। তো ফার্স্ট ইয়ারের পর্যায় সারণীর 16 নম্বর যে মৌলটা আছে সেটা হলো আমাদের সালফার, ঠিক আছে? পর্যায় সারণীতে 16 নম্বর যে মৌল সেটাই হলো আমাদের সালফার। তো সেই সালফার থেকে আসলে হোমিওপ্যাথিক এই মেডিসিন সালফারটা তৈরি করা হয়েছে। ওকে, তো সালফারের মায়াজম সুরিক, সাইকোটিক, সিফিলিটিক এবং টিউবারকুলার, অর্থাৎ 4টা মায়াজমের উপরই কাজ করে। আমরা জানি মায়াজম 4 প্রকার। তো এই 4টা মায়াজমের উপরই আমাদের যে সালফার মেডিসিনটা আছে ওইটা কাজ করে। ব্যবহারের ধাপ তরুণ, পুরাতন ও ইন্টারকারেন্ট রোগে আমরা ব্যবহার করতে পারি। ইন্টারকারেন্টটা হলো মধ্যবর্তী অবস্থায় বা ইন্টারমিডিয়েট যে পর্যায়টা আর কি, সেই পর্যায়ে। তো সালফার মেডিসিনটা আমাদের ডান পাশেও ক্রিয়া করে, বাম পাশেও ক্রিয়া করে, এবং উপরে বাম পাশ, নিচের ডান পাশ হতে আবার বাম পাশ, অর্থাৎ আড়াআড়িভাবেও ক্রিয়া করে। আবার আমাদের মানে আক্রান্ত যে অংশটা হয় আর কি, সেটা ডান পাশে যদি কেউ আক্রান্ত হয় বা বাম পাশে আক্রান্ত হয়, মানে উভয় পাশেই আর কি মূলত এই মেডিসিনটা কাজ করে। তারপরে আমরা দেখব যে সালফার যে মেডিসিনটা সেটা শিশু, পুরুষ, মহিলা সবার ক্ষেত্রেই ব্যবহার করা যায়। নতুন, পুরাতন রোগ এবং ইন্টারকারেন্ট রোগেও আমরা এটা ব্যবহার করতে পারি। আর কাতরতা সালফারের যে পেশেন্ট থাকবে সে শীত কাতর এবং গরম কাতর, অর্থাৎ উভয় কাতর থাকবে। তো ক্রিয়াস্থলটা সালফার যে মেডিসিনটা সেটা ক্রিয়া করে হলো উদরে, পরিশোষণ যন্ত্রসমূহ, মিউকাস মেমব্রেন অর্থাৎ শৈশিক ঝিল্লিতে, সেরাস, রেকটাম অর্থাৎ আমাদের যে পায়ুপথ, বুক, চামড়া, চর্মগ্রন্থি, হাতের তালু, সন্ধি, গ্রন্থিগুলো, স্নায়ুমণ্ডলী এবং শ্বাসযন্ত্রের মধ্যে ক্রিয়াস্থল সালফারে। তো সালফার যে মেডিসিনটা সেটা আমরা কোন কোন রোগে ব্যবহার করে থাকি? অশ্ব, উদরাময় ঋতু, কান হইতে স্রাব, চক্ষু প্রদাহ, সাইনোসাইটিস, বন্ধ্যাত্ব, বাত, মস্তিষ্কে জল সঞ্চয়, মাথায় উকুন, জুনিতে রক্তস্রাব, শিরোপীড়া, নিদ্রা, এইসব ক্ষেত্রে দাঁতের ব্যথা, ধ্বজভঙ্গ, এইসব ক্ষেত্রে আমরা সালফার মেডিসিনটা ইউজ করতে পারি। ওকে, তো নির্দেশক লক্ষণটা হলো সালফারের যে পেশেন্ট থাকবে সে খুব অপরিষ্কার থাকবে, মানে সে গোসল করতে চাইবে না, গোসল করতে তার খুব অনীহা, যে কোনো একটা জিনিস খাওয়ার আগে হাতটা ধোয়া, মানে খুবই নোংরা প্রকৃতির থাকবে। প্রাতকালে মলত্যাগ, মধ্যাহ্নে ক্ষুধা, স্নানে অনিচ্ছা এবং দুগ্ধে অরুচি, অর্থাৎ দুধ খেতে চায় না, অরুচি থাকে। তো হাত এবং পায়ের তালুতে উত্তাপ এবং জ্বালা, অম্ল অর্থাৎ অ্যাসিডিটি থাকে, অজীর্ণ, মুখের টক স্বাদ, জাল মিষ্টি, মাদক দ্রব্য খেতে চায়, উষ্ঠ অর্থাৎ উপরে যে ঠোঁটটা আছে, অধর অর্থাৎ নিচের যে ঠোঁটটা আছে এটা উজ্জ্বল লাল বর্ণের হয়। সালফারের যে পেশেন্ট তাকে দেখলে আমরা বুঝতে পারবো যে তার উপরের ঠোঁটটা লাল, নিচের ঠোঁট অর্থাৎ উজ্জ্বল লাল বর্ণ থাকবে, ঠোঁট দুটি লাল থাকবে এক কথায়। জিহ্বা সাদা, ওই সঙ্গে ডগা বলতে অর্থাৎ সামনের যে ভাগটা আছে, হ্যাঁ, ও ধারগুলিও লাল হবে, ঠিক আছে? আর মানসিক লক্ষণটা হলো যে সালফারের যে পেশেন্ট সে স্বার্থপর থাকে, আত্মসচেতনতা, অহমিকা, সাধারণত আত্মবিশ্বাসী, যথেষ্ট শ্বাসনেচ্ছা অর্থাৎ শ্বাস নিতে চায় অনেক, দূরদর্শী মানে অনেকের দোষ ধরতে পছন্দ করে, সমালোচনা প্রবণ, ছটফটে, মিশুক, হই হুল্লোড় করে এমন লোক, বন্ধুত্বপূর্ণ, বুদ্ধিজীবী, দার্শনিক এবং তাত্ত্বিক। তো আসলে কিন্তু বুদ্ধিজীবী না, হ্যাঁ, আচ্ছা কেন বুদ্ধিজীবী না এটা আমরা একটু পরে আলোচনা করি। তো মানসিক লক্ষণটা আমরা দেখি আরো আছে, অপরিচ্ছন্নতা বা নোংরা প্রকৃতির, নোংরা দেহ এবং স্নান করা তো দূরের কথা, জলের কাছেই যেতে চায় না। অর্থাৎ আমরা বলছি সালফারের পেশেন্ট, যদি কোনো পেশেন্ট আসে আমাদের কাছে চর্মরোগ নিয়ে বা মাথা ব্যথা বা অ্যাসিডিটি সমস্যা হচ্ছে বা অশ্ব বা গ্যাস, তার যদি আমরা মানসিক লক্ষণ সব কিছু দেখলাম, শারীরিক লক্ষণ দেখলাম, সে খুবই নোংরা প্রকৃতির মানুষ, হ্যাঁ, তো ওই ক্ষেত্রে আমরা সালফার প্রয়োগ করে দিব ইনশাল্লাহ। ওকে, তারপর শিশু স্নানের সময় অর্থাৎ গোসলের সময় খুবই কান্না করে খুব বেশি, ভীরু, অলস, কুড়ে, যতক্ষণ বাড়িতে থাকে সবাইকে বিরক্ত করে, খুঁটিনাটি যে কোনো বিষয় নিয়ে বকাবকি করে, এরকম প্রকৃতির লোককে আমরা সালফার মেডিসিনটা প্রয়োগ করতে পারি।
ওকে। তারপরে আমরা দেখি যে সালফারের যে পেশেন্টটা সে খুব ভীরু থাকে, অলস, কুঁড়ে, অর্থাৎ কোনো কাজ করতে চায় না। যতক্ষণ বাড়িতে থাকে সবাইকে বিরক্ত করে মারে, খুঁটিনাটি নিয়ে বকাঝকা করে এবং নিজে নড়তে চায় না, কিন্তু অন্যকে দিয়ে তার কাজটা সে করাতে চায় সবসময়। ঠিক আছে? মানে নিজে কোনো একটা কাজ, যেমন অনেকে পানি খাবে, তার পানি জল পিপাসা পাইছে, তো সে জলটা বাড়ির অন্য আরেকজন মানুষকে সে হুকুম দিবে যে এই জল নিয়ে আসো। চা খাইতে ইচ্ছে করতেছে, কাউকে হুকুম দিবে যে এই চা নিয়ে আসো। মনে করেন যে আপনার কাপড়-টাপড় নিয়ে আসবে, কাপড় পরিধান করবে, বলতেছে ওই ঘর থেকে কাপড় নিয়ে আসো আমার। মানে এরকম হুকুম দেয়। তো এত বেশি হুকুম দেয় যে বাড়ির লোকগুলা মানে ওর থেকে পালায়া বাঁচতে চায় আরকি। এই প্রকৃতির লোক। ওকে। যখন যা বলবে তখন তাই করবে আরকি। অদম্য ভাষণাগত আকাশকুসুম পরিকল্পনা মনে উদয় হয়। মনটা খুবই নোংরা, নীচ, স্বার্থপরতায় পরিপূর্ণ। মায়া মমতা নষ্ট হয়ে যায়, পেটে বাচ্চা নড়াচড়া করে। আচ্ছা, অদ্ভুত একটা লক্ষণ আমরা দেখলাম সালফারে, সেটা হলো যে পেটে তার বাচ্চা একটা নড়াচড়া করতেছে, এরকম সে মনে করে সালফারের পেশেন্ট। আর আমরা থুজার মধ্যে পড়ছিলাম যে তার পেটের মধ্যে ইঁদুরের বাচ্চা নড়াচড়া করতেছে। ঠিক আছে? এইসব জিনিসগুলো, অদ্ভুত লক্ষণগুলো আমরা মনে রাখার ট্রাই করব। আর মূল বক্তব্য বা কি নোটস যেটা, সেটা হলো রোগী ক্রমাগত ঘুরিয়া ঘুরিয়া আসে, পায়ের পাতায় জ্বালা, তাহার জন্য ঠান্ডা জায়গা খুঁজে, তাহাদিগকে ঠান্ডা করিবার জন্য বিছানার বাহিরে রাখে। অর্থাৎ যখন সে ঘুমায় তখন সে কি করে, সারা শরীরে যদি তার কাঁথা থাকে, তো সে কি করে, পায়ে তো জ্বালা থাকবে, তো সেই জন্য কি করে, সে কাঁথা থেকে মনে করেন যে পাটা বের করে রাখে এইরকম। মানে পা যেভাবে ঠান্ডা লাগে ওই অবস্থায় সে রাখার ট্রাই করে, বা বাতাস টাতাস লাগে এইরকম একটা অবস্থা। কারণ যখন ঘামবে তখন সেই জায়গাটা জ্বালা শুরু হয়ে যায়। মধ্যরাত্রির পর উদরাময়, বেদনা শূন্য। উদরাময়ের যে ব্যথা আছে ওইটা মধ্যরাত্রির পর থাকে না। তারপর পূর্বাহ্ন 11টায় পাকস্থলীতে শূন্যতা এবং দুর্বলতা বোধ করে। ওকে। আর শুক্কর চুলকানি নয়, আঁচড়াইলে উপশম হয়, কিন্তু তার জ্বালা করে। রোগীর পক্ষে দাঁড়িয়ে থাকা সব থেকে কষ্টকর, দাঁড়িয়ে থাকতে পারে না। মাথার ঠিক উপরটায় সব সময় গরম ভাব, মানে উপরের যে অংশটুকু আছে সেই অংশের মধ্যে খুব গরম লাগে। রাতে পায়ের চেটুতে খিল ধরে। ওকে। তো সে যে সালফারের পেশেন্ট হইলো, সে কেন হইলো? তার হয়তো কোনো ধরনের রোগ চাপা পড়েছিল বা চাপা পড়ছে। মদ্যপান করার কারণে সে সালফারের পেশেন্ট হয়ে গেছে। সূর্য মুচড়ানো আঘাত, কোনো একটা আঘাত পাইছে, কিন্তু সেটা মুচড়ানো আঘাত। প্রচণ্ড ঠান্ডা, অতিরিক্ত পরিশ্রম করার কারণে সে সালফারের পেশেন্ট হয়ে গেছে। অতি উচ্চে পড়ে যাওয়া, এই অবস্থায় যদি হয় তখন সে সালফারের পেশেন্ট হয়ে যাবে। তখন আমরা ওই ক্ষেত্রে তাকে সালফার প্রয়োগ করব। তো সালফারের যে পেশেন্ট, তার হ্রাসটা কখন হয়? মানে খোলা বাতাসে পোশাক ঢিলা করে নিলে, কারণ যখন সে মানে খুব জোরসোরো কাপড় পরে তখন তার শরীরে জ্বালা শুরু হয়ে যায়। আমরা জানি হাতের তালু এবং পায়ের তালুতে খুব জ্বালা হয়, তো এই জন্য সে একটু ঢিলা ঢালা পরে কাপড়। হাঁটলে এবং ঠান্ডা লাগলে কমে। আর বৃদ্ধিটা হয় প্রাত 11টায়, অর্থাৎ সকাল 11টায়, পূর্বাহ্নে, সন্ধ্যাকালে, রাতে, গোসলে। দৈহিক পরিশ্রমে, দুধে, অর্থাৎ সে দুধের মধ্যে অরুচি থাকে সালফারের পেশেন্ট। ঋতুস্রাবের আগে ও সময়ে দাঁড়ালে তার খুবই অস্বস্তি লাগে, গরম করে। আহারের আগে, সময়ে ও পরে বাড়ে। তো সালফারের যে পেশেন্ট, তার ইচ্ছা থাকে কি জাল, উগ্রদ্রব্য, মাদক জাতীয় দ্রব্য খাওয়ার জন্য খুবই ইচ্ছা থাকে তার। অনিচ্ছা থাকে মাংস, দুধ, তামাক, অ্যাসিড জাতীয় যেগুলা, ডিম, মাছ এইসব খেতে চায় না। তো সালফারের পরবর্তী যেসব মেডিসিনগুলো আমরা ইউজ করব সেটা হলো অ্যাকোনাইট, এপিসমেল, আর্সেনিক, বেরাইটাকার, বেলেডোনা, এইগুলো আর কি, ব্রায়োনিয়া, ক্যালকেরিয়া কার্ব, ইউফ্রেশিয়া, গ্রাফাইটিস, এইসব মেডিসিনগুলো আমরা ইউজ করব লক্ষণ অনুযায়ী আর কি। তো ক্রিয়ানাশক মেডিসিনটা হলো বেসিক্যালি, আমরা বলছি তার আগে অনেকবার যে প্রত্যেক মেডিসিনের 2টা মেডিসিন আছে খুব কমন, সেগুলা সবচেয়ে বেশি ক্রিয়ানাশক হিসেবে কাজ করে। সেটা হলো আমাদের নাক্সভূমিকা এবং ক্যাম্ফর, এই 2টা মেডিসিন। এগুলাও আছে অ্যাকোনাইট, আর্সেনিক, ক্যামোমিলা, চায়না, কোনিয়াম, ম্যাককস্টিকাম, নাক্সভূমিকা, মার্কসোল, পালসিটিলা, রাস্টক্স, সিপিয়া এবং সাইলেশিয়া, এগুলা ক্রিয়ানাশক হিসেবে কাজ করে সালফারের। পরিপূরক মেডিসিন হিসাবে আমরা অ্যাকোনাইট, অ্যালুমিনিয়াম, আর্সেনিক, বেল, ক্যালকেরিয়া কার্ব, কস্টিকাম, মার্কসল, নাক্সভূমিকা, সুরিনাম, পালসেটিলা, পাইরোজেনিয়াম যে মেডিসিনটা, সেটা কিন্তু গরুর মাংসটা পচানোর পরে ওই আরিষ্ট থেকে আসলে
মেডিসিনটা তৈরি করা হয়েছে। ওকে, রাষ্ট্রক, সিপিয়া এগুলো পরিপূরক মেডিসিন। আর শত্রুপ্রভাব পরিপূর্ণ যে মেডিসিন, সালফারের আগে বা পরে আমরা কোন মেডিসিনগুলো ইউজ করব না। সালফারের পরে আমরা কখনো লাইকো ব্যবহার করব না, লাইকো আমরা আগে ব্যবহার করব। ঠিক আছে? সালফারের পূর্বে কখনো আমরা ক্যালকেরিয়া কার্ব ব্যবহার করব না। ঠিক আছে? এইগুলো মনে রাখতে হবে। আর বর্জনীয় খাদ্য, যে সালফারে পেশেন্ট থাকবে তাকে আমরা বলবো যে সে যেন বিয়ার, রুটি, কফি, ঠান্ডা পানীয়, শক্ত বা শ্বেতসার খাদ্য, চর্বি, মাংস, দুধ, টকজাত খাদ্য, মিষ্টি, ভিনেগার, সুরসার যুক্ত পানীয়, রসালো ফল, চকলেট এগুলা সে বর্জন করে। আর ক্যান্সারের রোগীকে আসলে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেই কথাটা সেটা হলো ক্যান্সারের রোগীকে কখনো সালফার দেওয়া ঠিক না। তাতে তার যেই রোগের ইয়েগুলো আছে ওইগুলা বৃদ্ধি পাবে, সে খুবই কষ্ট পাবে আর কি। তো আমরা সালফার ব্যবহার করব না ক্যান্সারের রোগীর ক্ষেত্রে। তো থ্যাংক ইউ সো মাচ। আসলে অনেকদিন পরে টিউটোরিয়াল বানাইতে বসলাম, খুবই আনইজি লাগতেছে। আর আসলে আমার সবচেয়ে খারাপ লাগে যেটা, আসলে অনেক কষ্ট হয় একটা টিউটোরিয়াল বানাইতে, মিনিমাম 7-8 ঘন্টা সময় লাগে। টিউটোরিয়াল প্রথম এটা স্লাইড বানানো, তারপরে এটা রেকর্ড করা, প্লাস ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ কিছু এডিটিং আছে, তারপরে আবার আপলোড করা, এসইও করা, সব কিছু মিলে আসলে অনেক সময় লাগে। বাট আসলে কেউ একটা লাইক যদি করেন বা একটা কমেন্ট করেন আমার টিউটোরিয়ালটা কেমন হয়েছে বা আমি কি করতে পারি আর কি মানে আমার আপডেট করা উচিত টিউটোরিয়ালের মধ্যে। ওকে, তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার জন্য দোয়া করবেন। আপনার জন্য দোয়া রইল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। ধন্যবাদ।